এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের বাংলার পেজ নাম্বার 9 এর প্রথম সেটটির এমসিকিউ এসএকিউ এর পাশাপাশি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাকরণের প্রত্যেকটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানিয়ে দেব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যদি ভালো লাগে একটা লাইক করতে অনুরোধ করব, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো। তার কারণ বাংলার পাশাপাশি তোমাদের অন্যান্য সাবজেক্টেরও সমস্ত প্রশ্নের উত্তর এইভাবেই পোস্ট করব। স্যারদের সঙ্গে কথা বলেছি, খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে, তাই তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আজকের ভিডিওটা তুমি তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করতে অনুরোধ করব। চলে আসবো সরাসরি প্রশ্নতে। তোমাদের প্রথম প্রশ্ন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তাকে উত্তর হবে ছোট মাসি। নেক্সট, পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি ছেঁড়া কম্বল। বড় ভয় করতে লাগলো নদের চাঁদের, ভয়ের কারণ নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। নেক্সট, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা কারা না শান্ত হলুদ দেবতারা। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের অর্থ তুষার বা বরফ। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে পাতার পোশাক। 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেয়া হতো মাত্র 12 আনা। অপশন গ। ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম নামটি সম্ভবত দিয়েছিলেন রবীন্দ্রনাথ। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটিকার কালিদাসের। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে অকারক। রাজা গেলেন শিকারে, চিহ্নিত পদটি শিকারে, রাজা কোথায় গেলেন? শিকারে, অর্থাৎ স্থান। উত্তরটি হবে অধিকরণ কারক। রাজায় রাজায় যুদ্ধ ব্যতিহার কর্তা। পরের প্রশ্ন, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ? রামদাস হবে তৎপুরুষ। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। পরের প্রশ্ন আছে, আবার তোরা মানুষ হ, অনুজ্ঞা সূচক বাক্য এটি। পরের প্রশ্ন, কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ? ঘণ্টা বাজে, ঘণ্টা বাজে, শাঁখ বাজে, বাঁশি বাজে, এগুলি হলো কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। নবরত্ন, 9 রত্নের সমাহার। ঠিক আছে। সংখ্যা, তার মানে দ্বিগু সমাস, সংখ্যা থাকলে হয় দ্বিগু সমাস। এরপরে চলে আসবো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, শোরগোলের কারণ কি? তোমরা উত্তরে বলবে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়ায় সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। দ্বিতীয় প্রশ্ন আছে, বড়বাবু হাসতে লাগলেন, বড়বাবুর হাসির কারণ কি? উত্তর, জগদীশবাবু যখন বললেন গিরিশ মহাপাত্রের মাথায় মাখা লেবুর তেলের গন্ধে থানা শুদ্ধ লোকের মাথা ধরে গেল, তখন বড়বাবু এই কথা শুনে হাসতে লাগলেন। 3 নম্বর প্রশ্ন, জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়িয়ে দেন, আর সেই সুযোগে জগদীশবাবু তার পায়ে ধুলো পেয়ে যান। পরের প্রশ্ন আছে, জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? উত্তর, অমৃতের মাথায়। পরের প্রশ্ন, নিজেকে কেবল বুঝাইতে পারে না, কি বোঝাতে পারে না? 30 বছর বয়সে নদীর প্রতি নদের চাঁদের এত মায়া, সেটা নিজেকে বোঝাতে পারে না। এরপরে চলে আসবো কবিতার প্রশ্নতে। অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? তোমরা উত্তরে বলবে অস্ত্রকে গানের দুটি পায়ে ফেলে রাখার কথা বলা হয়েছে।
দ্বিতীয় প্রশ্ন কি আছে, এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে? আফ্রিকার কাছে এসে তিনি ক্ষমা চাইবেন। 3 নম্বর প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? উত্তর, যে কজন বেঁচে আছে তারা যেন হাতে হাত রেখে সঙ্গবদ্ধভাবে বাঁচার স্বপ্ন দেখেন। পরের প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? উত্তর, কারণ তারাও যুদ্ধের হাত থেকে রক্ষা পায়নি। পরের প্রশ্ন, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? উত্তর, ধ্বংসের দেবতা প্রলয়ঙ্করের শিবের অট্টহাসির ভয়ঙ্কর শব্দে বিশ্ব চরাচর স্তব্ধ হয়ে পড়েছে। এরপর চলে আসবো তোমাদের প্রবন্ধের অংশ। তোমাদের প্রশ্ন আছে, হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? উত্তর, 2500 পাউন্ড। দ্বিতীয় প্রশ্ন, বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন? উত্তর, রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। পরের প্রশ্ন, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন পুকুরে ফেলে দিয়ে আসতেন? কারণ সেটা যদি গরু খেয়ে নেয় তাহলে অমঙ্গল, গরুকে খাওয়ানো নাকি পাপ। তোমাদের প্রবন্ধের শেষ প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। এরপর চলে আসবো তোমাদের ব্যাকরণ অংশে। প্রথম প্রশ্ন আছে, শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে। দ্বিতীয় প্রশ্ন কি আছে, একটি অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ দাও। তোমরা বলতে পারো আমার সঙ্গে এসো বা আমাকে একটু জল দেবেন। পরের প্রশ্ন, এ কার লেখা কর্তৃবাচ্যে পরিবর্তন করো। তোমরা বলবে এটা কে লিখেছে। পরের প্রশ্ন, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর, একাধিক সমাসবদ্ধ পদ মিলিত হয়ে একটি দীর্ঘ সমাসবদ্ধ পদ গঠন করলে তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন তোমরা বলবে বসে আঁকো প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা। তোমরা আমাকে কমেন্ট করে জানাও এর ব্যাস বাক্যটা কি হবে। যে সবার প্রথমে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে নেক্সট ভিডিওতে তার নামটা আমি অবশ্যই ঘোষণা করব। আর কমেন্ট করার সময় তুমি তোমার নামটা লিখে কমেন্ট করবে, ওকে। পরের প্রশ্ন, সমধাতুজ কর্তার উদাহরণ দাও। তোমরা বলবে গায়ক গায় কিংবা বলতে পারো বাদক বাজায়। পরের প্রশ্ন কি আছে, পঙ্কে জন্মে যা। ব্যাস বাক্যটির সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। পঙ্কে জন্মে যা, তা হলো পঙ্কজ। এটি সমাস হবে উপপদ তৎপুরুষ। পরের প্রশ্ন, প্রযোজ্য কর্তা কাকে বলে? যে কর্তা অন্যের পরিচালনায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে। প্রযোজক যাকে দিয়ে কাজটা করাবে, ওকে। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, সরল বাক্যে পরিণত করো। তোমরা বলবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? উত্তর, যে বাক্যে কর্তা থাকে না বরং কর্মই কর্তার মতো কাজ করে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন তোমরা বলবে ঢাক বাজে, পাতা নড়ে, বাঁশি বাজে। শেষ প্রশ্ন কি আছে, বিশেষ্য খণ্ড কাকে বলে? উত্তর, বাক্যে যে পদ বা পদগুচ্ছ বিশেষ্যের অর্থকে প্রকাশ করে তাকে বিশেষ্য খণ্ড বলে। তোমরা উদাহরণ একটা দিতে পারো, রমেন খুব তাড়াতাড়ি হাঁটে। এখানে বিশেষ্য খণ্ডটি হলো রমেন।